আচ্ছা, এবার শোনো ভালো করে। আজকে একটা টপিক তোমাদের বাকি ছিল, সেটা কি এডি কারেন্ট বাকি ছিল, তাই না? এবার এডি কথার অর্থ হলো ঘূর্ণি। তাহলে ঘূর্ণি কোথায় নামটা শুনেছে বলো দেখি? জলে, নদীতে বলে না যে ঘূর্ণি তৈরি হয়েছে। তাহলে ঘূর্ণি মানে কি, কেমন হয় বলো দেখি? ঘুরে ঘুরে প্রবাহিত হবে। যেরকম হয় যে কখন দেখতে পাওয়া যায়, নদীতে যদি জল অনেক বেশি থাকে তখন দেখতে পাওয়া যায় ওটা। অনেক বেশি যদি থাকে তাহলে কি হবে, জলের ফ্লোর জন্য নদীতে দেখবে জল ঘুরে 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 প্রবাহিত হয়। ওই জন্য বলে যে কোনো কারণে যদি নৌকা ওখানে গিয়ে পড়ে যায়, অনেকে বলে যে ডুবে যাবে নৌকা, এরকম ভয় থাকে আর কি। এডি কথাটা ওখান থেকেই নেওয়া হয়েছে, ঘূর্ণি প্রবাহ বলা হয়। এডি কারণে বাংলা বললে কি বলবো? ঘূর্ণি প্রবাহ। এটা তৈরি হয় কিভাবে? একটু আগে আমরা বললাম কি, যে যদি কি হয় কোনো বদ্ধ লুপের মধ্যে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে, তাহলে কি হবে? বদ্ধ লুপে কি তৈরি হবে? একটা তড়িৎ চালক বল আবিষ্ট হবে। এবং যদি বদ্ধ লুপের একটা রোধ থাকে, তাহলে বদ্ধ লুপের মধ্যে কি হবে? একটা প্রবাহ, তড়িৎ প্রবাহ হবে। সে তড়িৎ প্রবাহ বের করার জন্য সূত্র কি করেছিলাম? ই বাই আর করে দিয়েছিলাম, দিয়ে এখানে তড়িৎ প্রবাহ বের করেছিলাম। ধরো এটা একটা কোনো ধাতব প্লেট, মেটাল প্লেট। এবার এর মধ্যে কোনো উপায়ে এর মধ্যে চুম্বক ক্ষেত্র হয় আমি বাড়াচ্ছি, বা চুম্বক ক্ষেত্র কোনো উপায়ে ধরো কমাচ্ছি, সেটা কি সময়ের সঙ্গে সঙ্গে যদি করি, তাহলে এটা ধাতব প্লেট যেহেতু, এই ধাতব প্লেটের মধ্যে কি হবে? একটা বিভব প্রভেদ তৈরি হবে। এবং ধাতব প্লেট যেহেতু, তাহলে ওর মধ্যে একটা দুটো, যে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ তৈরি হচ্ছে, সে দুটো বিন্দুর মধ্যে কি হবে? একটা রোধ থাকবে। তাহলে কি হবে? এখানে একটা তড়িৎ প্রবাহ তৈরি হবে। যে তড়িৎ প্রবাহ এর মধ্যে তৈরি হয়, সে তড়িৎ প্রবাহ হলো এরকম ঘুরে ঘুরে প্রবাহিত হয়। কারণটা কি? যেটা কি কোন প্লেট? ধাতব। যদি প্লাস্টিকের হতো তাহলে প্রবাহিত হতে পারতো, কিন্তু যেহেতু ধাতব প্লেট, তাহলে তড়িৎ প্রবাহ এরকম ঘুরে ঘুরে প্রবাহিত হবে। যেহেতু এরকম এই গোল গোল আকারে তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়, তার জন্য এটাকে বলা হয় ঘূর্ণি প্রবাহ। একদম গোল গোল হবে এরকম কোনো ব্যাপার না, শেপের উপর নির্ভর করবে। তোমাদের বই দেখো ছবি দেওয়া আছে, তোমাদের বই দেখো 489 পেজে ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তাহলে এই প্রবাহটাকে আমরা বলছি কি ঘূর্ণি প্রবাহ। এই ঘূর্ণি প্রবাহের যেরকম পজিটিভ দিকও আছে, সেরকম নেগেটিভ দিকও আছে। কিছু কিছু ভালো দিক আছে, কিছু কিছু খারাপ দিকও আছে। তবে ভালো দিক কি কি, এটা দিয়ে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি। একটা কাজ হলো যে কোনো মেটালকে যদি গলাতে হয়, ধরো লোহাকে গলাবো, তো লোহাকে গলা কি করে গলাবো? লোহাকে তাপ দিয়ে গলিয়ে দিব। তাপ দিয়ে যদি আমি লোহাকে গলাতে যাই, তাহলে লোহাকে যখন লোহা গলে গেল, তখন সেই অবস্থাতে লোহাটাকে রাখবো কিসে? কিসের মধ্যে লোহাটাকে রাখবে? গলিয়ে কিসের মধ্যে রাখবে? লোহার পাত্রে। লোহাকে তো লোহার পাত্রে রাখলে লোহা তো গলে যাবে, তাহলে মাটির পাত্র ইউজ করতে হবে। ওই তাপমাত্রাতে গেলে দেখবে মাটি ওই হয়ে যাবে আর কি, ওই দেখবে না বেশি পুড়ে গেলে দেখতে পাওয়া যায় ইয়ের মতো হয়ে যায় আর কি, ফুটো ফুটো হয়ে যায়, তাহলে তো সেটা থাকবে না তো। ওই জন্য উপায় কি করা হয়, সেটার জন্য একটা নতুন ধরনের টেকনিক অবলম্বন করা হয়। সেটা করা হয় কি, চারিদিক থেকে চুম্বক দিয়ে ওটাকে ভাসিয়ে রাখা হয়। ভাসিয়ে কি হয়ে থাকবে? এদিক থেকে ফোর্স, ওদিক চারিদিক থেকে যদি ফোর্স সমান দিই, এটার মধ্যে যদি চারিদিক থেকে আমি ফোর্স দিই, তাহলে এটাকে মিডলে ভেসে থাকবে। ওটাকে কি হয়? চুম্বক দিয়ে চারিদিক থেকে ফোর্স দিয়ে মিডলে একদম ভেসে থাকবে। মানে কি হবে? গলে যাবে কিন্তু মিডলে ভেসে থাকবে। এর করা হয় কি, এই যে লোহার খন্ডটা আছে ওর মধ্যে কি করা হয়, চালাকি করে চুম্বক ফ্লাক্স একবার বাড়ানো হয়, একবার কমানো হয়। যদি বাড়ায় আর কমায়, তাহলে এর মধ্যে কি হবে? এডি প্রবাহ হবে। ওর একটা নিজস্ব রোধ আছে। রোধ থাকলে কি হবে? তোমরা তড়িৎ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারে পড়লে পাওয়ার বা এইচ, এইচ ইকুয়ালস টু জুলের সূত্র কত পড়েছো? আই স্কয়ার আর টি। এই সূত্র অনুযায়ী তাপ উৎপন্ন হবে। যত টাইম ধরে থাকবে তত তাপ বেশি উৎপন্ন হবে, তার ফলে কি হবে? এটা গলে যাবে। যদি গলে যায় তাহলে কি হবে? গলে গেছে কিন্তু সেটা নিচের দিকে পড়তে পারছে কি, কারণ চারদিক থেকে চুম্বক ক্ষেত্র দিয়ে কি করে রেখেছে? ঘিরে রেখেছে। এটা একটা ভালো দিক, এডি কারেন্টের সাহায্যে আমরা এটা করতে পারি। আর কি করতে পারি? আমরা যদি চাই যে ধরো ইন্ডাকশন কুকার, তোমরা দেখেছো প্রত্যেকে ইন্ডাকশন কুকার কেমন তোমরা বাড়িতে দেখলে কেমন কালার দেখেছো? সাধারণত কালো কালার, তাই না? ওখানে যখন রান্না করা হয়, যে পাত্রে আমরা রান্না করি, সেই পাত্রটা কি নেওয়া হয়? প্লাস্টিকের নিলে হবে? রান্না হবে ওখানে স্টিলেরই নিতে হবে। স্টিলের নিলে কি হবে? ওর মধ্যে কি হবে? ওটা অ্যাকচুয়ালি কাজ করে ওটা কি নীতির উপর অবলম্বন করে কাজ করে? একই রকম নীতি। সেটা কি? ওখানে ওটাকে আমরা ইলেকট্রিক প্লাগের সাথে লাগাই। যে ইলেকট্রিক প্লাগের সাথে লাগাচ্ছি সেটা এসি। এসি মানে কি? এর এসি আমরা পড়বো এর পরের চ্যাপ্টারে গিয়ে। এসি মানে কি হবে? এর তড়িৎ প্রবাহ একবার বাড়বে, একবার কমবে। তার মানে তড়িৎ প্রবাহের অভিমুখ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে, এরকম ধরনের হবে। একবার তড়িৎ প্রবাহ বেড়েছে, কমেছে, আবার নেগেটিভ হয়েছে, আবার পজিটিভ হয়েছে। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে যদি তড়িৎ প্রবাহ বাড়ে বা কমে, তাহলে কি হবে? ওর মধ্যে যে কয়েলটা আছে, সে কয়েলের মধ্যে চুম্বক ফ্লাক্সও কি হবে? আস্তে আস্তে বাড়বে আর কমবে, ওই মুখ পরিবর্তন হবে। যদি এটা ঘটে সময়ের সঙ্গে সঙ্গে, তাহলে যে স্টিলের পাত্রটা ওর উপরে রেখেছি, ওর মধ্যে কি হবে? একই ঘটনা ঘটবে। তাহলে ওর মধ্যে কি হবে? একটা এডি কারেন্ট তৈরি হবে। আর ওর মধ্যে যেহেতু রোধ আছে, তার মানে কি পাত্রটা কি হবে? গরম হবে।
তাহলে গরম হলে ওর পাত্রের মধ্যে যা রাখবো, যে বস্তু রাখবো না কেন, সেটা কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। এই নীতির অবলম্বন করে ওই ইন্ডাকশন কুকার গুলো কাজ করে। বুঝেছে? এটা গেল ভালো দিক। খারাপ দিক কি কি? আচ্ছা, আরেকটা দিক আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ব্রেকিং সিস্টেম, যেটা তোমাদের বলেছিলাম ম্যাগনেটিক ব্রেকিং এই নীতি অবলম্বন করে করা হয়। কি করে হয়? আমরা শিখেছিলাম যে ফ্যারাডের সূত্রের সাথে আরেকটা সূত্র ছিল। কার সূত্র ছিল এটা? লেঞ্জের সূত্র। তো লেঞ্জ কি বলেছিল? যে আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন হবে যাতে করে সে তার সৃষ্টির কারণকে কি করে দিতে পারে, বাধা দিতে পারে। এবার করা হয় কি, দুটো ম্যাগনেটকে, ধরো এটা হচ্ছে ট্রেনের চাকা, এটা হচ্ছে ট্রেনের চাকা। ধরো ট্রেনের চাকাটা গোল হবে, এটা বোঝানোর জন্য আমি ধরছি আর কি। এটা ধরো ট্রেনের চাকা। এবার দুটো ম্যাগনেটকে এর দুই দিকে এর যদি আমি রেখে দিই, একটা হচ্ছে নর্থ পোল, একটা সাউথ পোল, ধরো এইভাবে ফিক্সড করে রেখে দিয়েছি। এবার চাকাটা যদি এর মধ্যে ঘুরে, তাহলে কি হবে, এর মধ্যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে। চৌম্বক ফ্লাক্সের যদি পরিবর্তন ঘটে, তাহলে এর মধ্যে কি হবে, এডি কারেন্ট তৈরি হবে। এবার এডি কারেন্টটা কি চাইবে, যাতে করে সে তার সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। সৃষ্টির কারণটা কি, চাকাটা ঘুরছে, তাহলে ঘুরতে কি করবে, বাধা দেবে। ঘুরতে বাধা দেওয়া মানে কি, ব্রেক করবে। তার মানে আমি করলাম কি, দুটো ম্যাগনেট রেখেছি, এই দুটো ইলেকট্রোম্যাগনেট, মানে কি এর মধ্যে তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বকে পরিণত হবে, তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে চুম্বকে পরিণত হবে না। তো যেই আমি ব্রেক করতে হবে, করলাম সুইচ অন করলাম, কি এর মধ্যে তড়িৎ গেল, এটা দুটো চুম্বকে পরিণত হলো, এটা কি করবে, ঘুরতে বাধা দেবে। তাহলে আস্তে আস্তে কি করবে, থামিয়ে দিবে। সুইচ অফ করে দিলাম, আর দুটো ম্যাগনেট থাকলো না, তাহলে কি হয়ে গেল, আবার চলতে শুরু করবে। এবার কথা হলো, এটা করতে সুবিধা আমাদের কি, এক হলো আমরা খুব এফিসিয়েন্ট ব্রেক করতে পারছি খুব তাড়াতাড়ি। আর একটা ভালো জিনিস কি, যে এখানে কি এটাকে টাচ করছে, টাচ যদি না করে তাহলে ক্ষয় হবে, নষ্ট হবে, তাহলে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। নর্মাল ব্রেক যেগুলো আমরা ইউজ করি, সেগুলোতে কি থাকে, প্যাড থাকে, ডিস্ক প্যাড যদি বলতে, ডিস্ক প্যাড নষ্ট হয়ে যায়। এমনি সাইকেলের ব্রেক গুলো দেখবে কিছুদিন পরে যে রাবারটা থাকে ক্ষয় হয়ে যায়, কিন্তু ম্যাগনেটিক ব্রেকে সেটা থাকবে না। তাহলে এটা সুবিধা। অসুবিধা কোথায়? অসুবিধার দিক যদি আমি দেখতে যাই, তাহলে ট্রান্সফরমার দেখেছো? কোথায় দেখেছো ট্রান্সফরমার? এমনি তো ইলেকট্রিক পোলে দেখেছো বড় বড় ট্রান্সফরমার গুলো থাকে। আর এমনিতে বাড়িতেও দেখেছো, হয়তো বাড়িতে ছোট ছোট থাকে, ইনভার্টারের মধ্যে থাকে। তারপর মোবাইলের চার্জার যদি ভাঙো, তাহলে মোবাইলের চার্জারের মধ্যেও থাকে। ট্রান্সফরমার হচ্ছে এরকম আকৃতি দেখতে পাবে। অ্যাকচুয়ালি ট্রান্সফরমার মেকানিজম আমরা শিখবো এসি চ্যাপ্টারে গিয়ে। এরকম আকৃতির হয়, এদিক থেকে দুটো তার বেরিয়ে থাকে, এই থেকে দুটো তার বেরিয়ে থাকে, দুটো বা তিনটা বা চারটা এরকম থাকবে, এদিকে দুটো তার সাধারণত থাকে। ট্রান্সফরমারের কাজ কি হয়, ভোল্টেজ বাড়ানো, নাহলে ভোল্টেজ কমানো। এই যেগুলো আমাদের পোল যেগুলো থাকে আর কি, রাস্তার ধারে পোলে যে ট্রান্সফরমার গুলো লাগানো থাকে, ওগুলো সাধারণত ভোল্টেজকে কমায়। আমরা যে বাড়িতে যে এসি ইউজ করি, সেগুলোর ভোল্টেজ কত হয় জানো? 230 থেকে 240 এর মধ্যে মাঝে মাঝে ঘোরাফেরা করে। এবার ট্রান্সফরমার করে কি, ট্রান্সফরমার যে বড় হাই ভোল্টেজের তারগুলো এসে ঢোকে, দেখো তিনটা তার এসে ঢোকে আগে, তারপরে কি করে ভোল্টেজটা কমিয়ে তারপর আমাদেরকে দেয়। তাহলে যে বেশি ভোল্টেজের তারগুলো আছে, সেই ভোল্টেজের তারগুলো কোনটা 11,000 ভোল্টের হয়, কোনটা 33,000 ভোল্টের হয়, এরকম বিভিন্ন রকম ভোল্টেজ হয়। ওই ভোল্টেজ থেকে কমিয়ে করা হয় কি, আমাদের যেটা দরকার 220 বা 440, বড় বড় যে মোটর গুলো হয়, ধরো মিলে যে মোটর গুলো লাগানো থাকে, ওগুলো কিন্তু 440 ভোল্টে চলে, ওটা 3 ফেজ লাগে আর কি। তখন কি হয়, ওটা ওই ট্রান্সফরমারটা বিভিন্ন রকম ভোল্টেজ জেনারেট করে। মানে অ্যাকচুয়ালি তৈরি করে কি করে, এভাবে তৈরি করে, +220 0 -220। তার মানে যদি এই দুটোর মধ্যে আমি লাগাই, এই দুটোর মধ্যে কত ভোল্টেজ পাবো, 440 ভোল্ট। একটা কথা আছে না, মানে 440 ভোল্ট অনেক বেশি ভোল্টেজ বলে 440 ভোল্টের ঝটকা খেয়েছে, বলে না 440 ভোল্ট মানে ভোল্টেজটা অনেক বেশি বলে 440 এই ওয়াটটা ইউজ করা হয়। এবার কথা হলো যে এই যে 440, এটা হলো বড় বড় ইন্ডাস্ট্রির জন্য, আর আমরা বাড়িতে যেটা ইউজ করি সেটা কত, 220 মানে এই দুটোর মধ্যে আমরা যদি লাগাই, তাহলে কত পাবো, 220 ভোল্ট আমরা পাবো। এবার এখানে যে ট্রান্সফরমার গুলো আমরা ইউজ করি, সেই ট্রান্সফরমারে তোমরা দেখলে অনেক সময় দেখে থাকবে, ট্রান্সফরমার এখানে লিকুইড দেয়, তেল ঢেলে রাখে। ট্রান্সফরমার ওগুলো বড় বড় ট্রান্সফরমার তেল ঢেলে রাখার কারণটা হলো, ওর কাজ হলো কুলেন্ট, ওগুলোকে বলে কুলেন্ট বলা হয়, ঠান্ডা করে রাখবে ট্রান্সফরমারটাকে। আমরা বাড়িতে এসি চালাচ্ছি, বিভিন্ন রকমের জিনিসপত্র চালাচ্ছি, ট্রান্সফরমার এত গরম হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে, পুড়ে যাবে। দেখো গরমের দিনে অনেক সময় ট্রান্সফরমার আগুন লেগে যায়, দেখতে হবে অনেক সময়। হওয়ার কারণটা কি, এত বেশি তাপ উৎপন্ন হয়ে যাচ্ছে, তাপ সহ্য করতে না পেরে কি হয়েছে, আগুন লেগেছে। এবার আগুন যেন না লাগে, সেটা থেকে বাঁচানোর জন্য লিকুইডটা ভরে রাখা হয় ট্রান্সফরমারের মধ্যে, ওটাকে আমরা কি বলি, কুলেন্ট বলা হয়। এবার ট্রান্সফরমারটা গরম হয় কেন, এবার যদি আমি কোশ্চেন জিজ্ঞাসা করি যে গরম কেন হবে, ট্রান্সফরমারে হয় কি, এদিক থেকে এখানে অ্যাকচুয়ালি মেন জিনিস যদি আমি দেখতে যাই, তাহলে ট্রান্সফরমারের মধ্যে এদিকে একটা কয়েল আছে আর এদিকে একটা কয়েল আছে, যেটা আজকে শিখবো আমরা। এদিকে একটা কয়েল আছে, এদিকে একটা কয়েল আছে।
এখানে যদি কয়েলের মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটে, তাহলে এখানে কি হবে, যে চুম্বক বলরেখা যেটা তৈরি হচ্ছিল সেটাও কি হবে, বাড়বে কমবে। এবং এর পাশে যেহেতু এটাকে রাখা আছে, তাহলে এর সাথে এটা একটা লিঙ্ক হবে, তাই না? তাহলে এর মধ্যে কি হবে, চুম্বক প্রবাহ বাড়বে বা কমবে। তো সময়ের সঙ্গে সঙ্গে যদি এর মধ্যে চুম্বক প্রবাহ বাড়ে বা কমে, তাহলে এর মধ্যে এইখানেও কি হবে, একটা তড়িৎ চলক বল আবিষ্ট হবে, তাই না? তাহলে এখান থেকে এখানে একটা ভোল্টেজ দিয়েছি, ধরো এখানে একটা ভোল্টেজ দিয়েছি 220 ভোল্ট, আর এখান থেকে পাচ্ছি আমি 5 ভোল্ট, যেটা মোবাইল চার্জার, আমরা মোবাইল চার্জারে ইউজ করি। 220 থেকে কত ভোল্ট তৈরি করে, 5 ভোল্ট। এবারে এটাকে, এটাও এসি, এখান থেকে ডিসি করা হয়। কি করে করা হয় সেটা তোমরা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে গিয়ে পড়বে, অর্ধপূর্বে চ্যাপ্টারে গিয়ে পড়বে, যে কি করে এসি থেকে ডিসি তে রূপান্তর করা হয়। সেমিকন্ডাক্টর পড়া হলে মোবাইল চার্জার নিজে থেকে বানাতে হবে চাইলে। এবার হচ্ছে কি, তাহলে এখান থেকে 220 থেকে আমরা কত ভোল্ট তৈরি করব, 5 ভোল্ট, বা 220 থেকে 12 ভোল্ট, 20 যেরকম আমাদের রিকোয়ারমেন্ট হবে সেরকম ভাবে আমরা ভোল্টেজ তৈরি করি। এবার হচ্ছে কি, এই ট্রান্সফরমারের যে এই যে ফ্রেমটা তৈরি করা হয় সেটা হচ্ছে লোহা দিয়ে, অ্যাকচুয়ালি কাঁচা লোহা ব্যবহার করা হয়। কেন কাঁচা লোহা ব্যবহার করা হয়, যে চ্যাপ্টারটা আমি তোমাদের বাদ দিয়েছি ওই চ্যাপ্টারে আছে, তোমাদের কোশ্চেন থাকবে ট্রান্সফরমারের যে ফ্রেমটা সেটাতে কেন কাঁচা লোহা কেন ব্যবহার করা হয়, ওটা কোশ্চেন থাকবে, ওখানে উত্তর লেখা আছে আর কি। এবার কথা হলো যে যাতে করে ঘূর্ণি প্রবাহটা কম হয়, আমরা এখনই শিখবো। এবার এই ট্রান্সফরমারের এখানে কি হয়, যে এখানে যে ফ্রেমটা আছে এই ফ্রেমের মধ্যে কি হবে, সেটা তো লোহা দিয়ে তৈরি। তাহলে যেহেতু এখানে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটছে, তার মানে ওর মধ্যে কি হবে, এডি কারেন্ট তৈরি হবে। এডি কারেন্ট তৈরি হলে কি হবে, গরম হবে। তাহলে ওই কারণের জন্য ট্রান্সফরমার কি হয়ে যায়, গরম হয়ে যায়। এবারে সেটাকে ভালো, যদি আমি চাই যে গরমটা কম হোক, আমি কি চাই, গরম হোক না গরম না হোক, গরম না হোক এটা চাই। তাহলে তার মানে কি, গরম যদি না হতে হয় তার মানে আমাকে এমন উপায় অবলম্বন করতে হবে যাতে করে এডি কারেন্টের মাত্রাটা কি হয়, কম হয়। এটা করার জন্য করা হয় কি, ট্রান্সফরমারে এই পুরো যে ফ্রেমটা থাকে পুরোটা একটা মেটাল দিয়ে তৈরি করা হয় না। যে ট্রান্সফরমার কখনো খুলে থাকো, দেখবে যে এরকম ই আকৃতির অনেকগুলো থাকে। ভেঙেছো কোনো ট্রান্সফরমার, এরকম ই আকৃতির দেখবে মেটাল লাগানো থাকে, এরকম ই আকৃতি, আর এখানে একটা লম্বা দণ্ড। আবার এদিকে একটা, এদিক থেকে এদিকে এর উপর একটা ই আকৃতি, আবার একটা লম্বা দণ্ড, এইভাবে সজ্জিত করে একটা ফ্রেম তৈরি করা হয়। তাতে করে কি হচ্ছে, এরকম করে যদি আমি তৈরি করি, এরকম ল্যামিনা যদি আমি নিই, তাহলে কি হবে, এডি কারেন্টের মাত্রাটা কি হয়ে যাবে, কমে যাবে। বলে ট্রান্সফরমারে একটা পুরো মেটাল না ইউজ করে এরকম ছোট ছোট ই আকৃতির প্লেট ইউজ করা হয়। ঠিক আছে, এরপর দিন যদি মনে থাকে আমি ট্রান্সফরমার নিয়ে আসবো আর কি, তোমাদের দেখাবো যে এরকম ই আকৃতির মেটাল লাগিয়ে রাখা হয়। হয়েছে? আচ্ছা, তাহলে এডি কারেন্টের ভালো দিকে গেল, এডি কারেন্টের খারাপ দিকে গেল, ওটাই তোমাদের এখানে লেখা আছে, তোমরা একটু পড়ে নাও। তাহলে যেটা করছি এখন সেটা হচ্ছে সাবএস, তাই তো? সাবএসের ইংরেজি হচ্ছে সেলফ ইন্ডাকশন। আচ্ছা, এর কথা হলো সাবএস কাকে বলবো, স কথার অর্থ কি বলো দেখি, স নিজ। তাহলে সাবএস মানে হচ্ছে সা যুক্ত আবেশ আছে এখানে ঢুকে আর কি, নিজেই নিজেকে আবেশিত করে। মানে কি রকম ব্যাপারটা, ধরো এখানে একটা কয়েল আছে, এটা এটা কি সলিনয়েড বলতে পারি। এবার এর মধ্যে দেখা গেল তড়িৎ প্রবাহ হচ্ছে আই, এর মধ্যে যদি তড়িৎ প্রবাহ যায় আই, তাহলে এর মধ্যে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। সেই চুম্বক ক্ষেত্র কত তৈরি হবে, যদিও আমাদের সূত্র এখন দরকার নাই, তবু আমি ধরো বলছি কত সূত্র ছিল, মিউ জিরো এন আই, মনি, তাই না? তাহলে এটা ছিল সাবএস বের করার সূত্র, মানে কি হচ্ছে, চুম্বক ক্ষেত্র বের করার সূত্র। এবার যদি আমি এর ক্ষেত্রফলের সাথে গুণ করে দিই, তাহলে কি পেয়ে যাবো, চুম্বক ফ্লাক্স পেয়ে যাবো আমরা। এবার যদি এই তড়িৎ প্রবাহ বেশি যায়, তাহলে চুম্বক ফ্লাক্স বেশি তৈরি হবে, কম গেলে কি তৈরি হবে, কম তৈরি হবে। তাই আমি যদি বলি যে চুম্বক ফ্লাক্সটা আই এর সমানুপাতিক, তাহলে লেখাটা ভুল না ঠিক? ঠিক তো, যত বেশি আই যাবে তত ফ্লাক্স কি হবে, বেশি তৈরি হবে। এবার আমি যদি বলি যে এর মধ্য দিয়ে ধরো তড়িৎ প্রবাহ আস্তে আস্তে বাড়াচ্ছি, তাহলে কি হবে, চুম্বক ফ্লাক্স আস্তে আস্তে বাড়বে। আর যদি তড়িৎ প্রবাহ আস্তে আস্তে কমায়, তাহলে চুম্বক ফ্লাক্স আস্তে আস্তে কি হবে, কমবে। তো সময়ের সঙ্গে সঙ্গে যদি এর মধ্যে দিয়ে চুম্বক ফ্লাক্স আস্তে আস্তে বাড়ে বা আস্তে আস্তে কমে, তাহলে কি হবে, এর মধ্যে একটা তড়িৎ চলক বল আবিষ্ট হবে। আবিষ্ট হবে কি কারণের জন্য, যাতে করে সে তার সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। তাহলে যদি তড়িৎ প্রবাহ বাড়ে, তাহলে বাড়তে কি করবে, বাধা দিবে। বাধা দিবে মানে কি করবে, তাহলে তড়িৎ প্রবাহটা ও চাইবে এদিকে পাঠাতে, উল্টো দিকে পাঠাতে, মানে এ চাইছে এদিকে পাঠাতে আর ও চাইবে উল্টো দিকে পাঠাতে। যদি কোনো কারণে এর মধ্যে চুম্বক ফ্লাক্স আস্তে আস্তে কমে, তাহলে কি করবে, কমতে বাধা দেবে। কমতে বাধা দেওয়ার উপায় কি, তড়িৎ প্রবাহটাকে আরো কি করবে,
বাড়াবে। তাহলে বাড়ানোর জন্য তাহলে তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে সেদিকে কি করবে, আবার তড়িৎ প্রবাহ আরো কি করে দেবে, বাড়িয়ে দেবে। মানে সবসময় চেষ্টা করবে যে তড়িৎ প্রবাহ বাড়তেও বাধা দেবে আর কমতেও কি করবে, বাধা দেবে। এই যে বাড়তে বাধা দেওয়া বা কমতে বাধা দেওয়া, এটার জন্য ও কি করবে, নিজের মধ্যে কিছু পরিমাণ শক্তি সঞ্চয় করবে। কি করে, তড়িৎ প্রবাহ যাচ্ছে ওর বিরুদ্ধে ও কাজ করছে, তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে না, ওর মধ্যে যে শক্তি সঞ্চিত হবে সেটা আমাদের বের করতে হবে। ওর ওই শক্তির দরুন আমরা কিছু কিছু যন্ত্র দেখতে পাই যেগুলোতে কি হয়, সুইচ অন করে দেওয়ার পরেও লাইটটা জ্বলে থাকে। যেরকম দেখবে যে আগেকার মোবাইল চার্জার গুলো, এখন তো মোবাইল চার্জারে লাইট থাকে না, আগেকার মোবাইল চার্জার গুলো দেখবে, পুরোনো মোবাইল চার্জার গুলো, বা তোমাদের কাছে যদি ছোট টর্চ লাইট গুলো থাকে, ওদের যদি চার্জারে দেখতে লাইট যদি লাগানো থাকে, সুইচ অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে যে বন্ধ হয় না, কিছুক্ষণ ধরে জ্বলে থাকে। ওই যে কিছুক্ষণ ধরে যে জ্বলছিল সুইচ অফ করে দেওয়ার পরেও, তখন ওইটুকু শক্তি এনার্জি কোথা থেকে পেলো, এই যে এর মধ্যে সঞ্চিত হয়েছিল বলে ওই শক্তির সাহায্যে সে জ্বলেছে। মানে ওর মধ্যেও কি আছে, সাবেস লাগানো আছে। এবার সাবেস কথার অর্থ তাহলে কি বললাম, নিজেই নিজের প্রবাহকে কি করছে, বাধা দিচ্ছে। হয়েছে, বাধা দেবে কি করে, বাড়লে বাড়তে বাধা দেবে, কমলে কমতে বাধা দিবে। তার মানে যদি কমে তাহলে তড়িৎ প্রবাহের দিকেই তড়িৎ প্রবাহ পাঠাতে চাইবে, আর বাড়লে তড়িৎ প্রবাহের বিপরীত দিকে পাঠাতে দেবে। তাহলে এবার কথা হলো যে যে ফ্লাক্স আবিষ্ট হচ্ছে সেটা তড়িৎ প্রবাহের সমানুপাতিক, এটা ঠিক আছে। এটা উঠানোর জন্য একটা ধ্রুবক নিয়ে আসা উচিত, তাই না? এই যে ধ্রুবকটা এখানে, ওটাকে এল চিহ্ন দিয়ে লিখি। যে ধ্রুবকটা আমরা পাই সেটাকে আমরা কি দিয়ে লিখি বললাম, এল দিয়ে লিখি। এই এলটাকে বলা হয়, এই এলটাকে বলা হয় সাবেশাঙ্ক। কি বলে, সাবেশাঙ্ক। ইংরেজিতে বললে কি বলবো, সেলফ ইন্ডাকট্যান্স। এটা সেলফ ইন্ডাকশন ছিল, এটা সেলফ ইন্ডাকট্যান্স হয়েছে। এবার ভালো করে মনে করো, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বলে ভুল হচ্ছে আমার, রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক, তারপরে তোমার কি বলছি, তোমার সান্দ্রতাঙ্ক, যেগুলো নামের শেষে তাঙ্ক ছিল ওগুলো বলেছিলাম কার কার উপর নির্ভর করে, উপাদান আর তাপমাত্রা। তাহলে এখানে কি হবে, এর সাবেশাঙ্কটা নির্ভর করে কার উপরে, যে কোন কেমন করে সেটা পাক পেঁচিয়েছি, কটা পাক সংখ্যা আছে, তার মধ্যে কোন ম্যাটেরিয়াল ইউজ করেছি সেটার উপর নির্ভর করে আমরা বের করবো কোনো একটা সলিনয়েডের সাবেশাঙ্ক কত হয়, কি করে বের করতে হয় সেটা শিখবো। এবার কথা বলা হয়, তাহলে এলটাকে আমরা বলছি কি, সাবেশাঙ্ক। তাহলে এল এর সংজ্ঞা এখান থেকে যদি বের করতে চাই, তাহলে এল সমান কত হবে এখান থেকে বলো, এই সমীকরণ থেকে, এল ইজ ইকুয়াল টু আই বাই আই। তাহলে সংজ্ঞা কি লিখবো বলো দেখি, একক প্রবাহের দরুন যে পরিমাণ চুম্বক ফ্লাক্স আবিষ্ট হয় তাকে বলা হয় ওই এর কি বলছি তোমার, ওই বর্তনীর কি, সাবেশাঙ্ক। এর একক, এই এল এর একক, এল এর মানে, এল এর মানে কার, সাবেশাঙ্কের, এল এর এসআই একক হচ্ছে হেনরি। কি, হেনরি, ক্যাপিটাল এস দিয়ে লেখা হয়। আচ্ছা, এমনিতে যদি আমি একক বের করতে চাই, এখান থেকে যদি একক বের করি, তাহলে এখান থেকে একক বের করলে কি হবে, ফাইয়ের একক কি, ওয়েবার, ফাইয়ের একক ওয়েবার, টেসলা মিটার স্কয়ার বা ওয়েবার, আর আয়ের একক কি, অ্যাম্পিয়ার। তাহলে এর আরেকটা একক কি লিখতে পারি, ওয়েবার পার মিটার স্কয়ার, ওয়েবার পার মিটার স্কয়ার বলছি, ওয়েবার পার অ্যাম্পিয়ার। তাহলে ওয়েবার অ্যাম্পিয়ার মাইনাস 1। তাহলে সাবেশাঙ্কর একক গেল। আচ্ছা, মাত্রা যদি বের করতে চাই, মাত্রা বের করতে পারবে, এর মাত্রা জানো আর আয়ের মাত্রা জানি, তাই না? দুটো মাত্রা বসালে হয়ে যাবে। আয়ের মাত্রা বলো, মনে না থাকলে বই দেখে বলো, কত ভাইয়ের মাত্রা, চ্যাপ্টারের প্রথম দিকে আছে দেখো, কত, এম এল স্কয়ার টি মাইনাস 2 কত, এ মাইনাস 1। তাহলে ফাইয়ের মাত্রা গেল। আয়ের মাত্রা কত জানি, আবার এ জানি, আয়ের মাত্রা আই বাই এ দুটো লিখে দিতে পারি আমরা। তাহলে এবার যদি এটাকে এখান দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে বলো দেখি, এ মাইনাস 2 হয়ে যাবে। তো মাত্রাটা লিখে নিবে, নিজের মতো করে মাত্রা বের করে লিখে নেবে, হয়ে গেল। তাহলে সাবেশাঙ্ক কাকে বলে, সাবেশাঙ্কের মাত্রা হয়ে গেল, সাবেশাঙ্কের একক হয়ে গেল, হয়েছে। এবার এখান থেকে এই সমীকরণটা একটা ভালো করে অবজার্ভ করো। তাহলে ফাই ইজ ইকুয়াল টু এল আই, ঠিক আছে। এবার আমি যদি এটাকে ডি ফাই বাই ডিটি করি,
তাহলে এদিকে কত হবে এল, আচ্ছা সরি, ডি ডিটি অফ এল আই হবে, তাই তো। এবার সাবেশাঙ্ক যেহেতু ধ্রুবক রাশি, তাহলে এটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে, তাহলে কত হবে ডিআই ডিটি। তাহলে ডি ফাই ডিটি সমান কত পেয়ে গেলাম এল ডিআই ডিটি। এবার এটা সমান আমরা কি জানি মাইনাস ই, বা আমি বলতে পারি ই ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিটি, হয়তো। তাহলে এটা যদি আমি পুট করে দিই তাহলে কত হলো মাইনাস এল ডিআই ডিটি। তাহলে ই ইকুয়ালস টু কত পেলাম বলো দেখি, এখানে লিখে দিচ্ছি আমি, ই ইকুয়ালস টু মাইনাস এল ডিআই ডিটি হয়েছে। তাহলে ইটা কি তড়িৎ চালক বল, কার তড়িৎ চালক বল, কার তড়িৎ চালক বল, আবেশের দরুন যে তড়িৎ চালক বল আবিষ্ট হয়েছে সেটা, সেটা কোন দিকে, এমন ভাবে আবিষ্ট হয়েছে যাতে করে সে তার সৃষ্টির কারণকে কি করতে পারে, বাধা দিতে পারে। যে তড়িৎ প্রবাহ বাড়ে তাহলে বাড়তে বাধা দিবে, কমলে কমতে বাধা দিবে, ওই বাধা তৈরি করার জন্য যে তড়িৎ চালক বলটা দরকার সেটাই হচ্ছে এটা। তাহলে ই ইকুয়ালস টু এল ডিআই ডিটি। তাহলে এটা কি আমি বলতে পারি যে এর মধ্যে যে পরিমাণ ব্যাক ইএমএফ তৈরি হবে, ব্যাক ইএমএফ মানে বিপরীত দিকে তড়িৎ প্রবাহ বিপরীত দিকে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হবে সেটার মান হচ্ছে এটা হয়েছে। এখান থেকে আমাকে বলো এল এর একক কি হবে, ইকুয়ালস টু কত পেলাম মাইনাস এল ডিআই ডিটি। তাহলে এবার যদি আমি এখান থেকে বলি যে এল ইকুয়ালস টু ই ডিটি ডিআই মাইনাস চিহ্ন লিখলাম হয়েছে। তাহলে এখান থেকে আগে কি হবে বলো দেখি, ভোল্ট সেকেন্ড বাই কি অ্যাম্পিয়ার, তাহলে অ্যাম্পিয়ার মাইনাস 1। তাহলে এর আরেকটা একক আমরা পেয়ে গেলাম, কোথায় গেল হেনরি, এটা অর ভোল্ট সেকেন্ড আর কি অ্যাম্পিয়ার মাইনাস 1, এটা একক আমরা ব্যবহার করতে পারি হয়েছে। আচ্ছা তাহলে এল এর আরেকটা একক আমরা ওখান থেকে বের করতে শিখলাম। এবার আমাকে বলো যে যদি সময়ের সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন না হয় তাহলে ই এর ভ্যালু থাকবে না, থাকবে না? সময়ের সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন হচ্ছে না, তাহলে ডি আই এর মান কি, ডি আই এর মান যদি 0 হয় তাহলে ই এর মান কত হবে, 0 হবে। তার মানে কি বুঝতে পারলাম যে যদি আমি এরকম করি, পরে নিচের দিকে নামাচ্ছি, যদি আমি এরকম করি যে এটা একটা ধরো কয়েল নিলাম, এই কয়েলটাকে ব্যাটারির সাথে লাগালাম, এখানে একটা সুইচ লাগালাম, ঠিক আছে। এখন এই কয়েলের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা কত, এখন তড়িৎ প্রবাহ মাত্রা কত আছে না নাই, 0, যেহেতু সুইচ খোলা আছে তড়িৎ প্রবাহ মাত্রা নাই। তড়িৎ প্রবাহ মাত্রা যদি না থাকে, এখানে তড়িৎ প্রবাহ মাত্রা যেহেতু 0, কোন তড়িৎ চালক বল আবিষ্ট হবে, হবে না। কে তড়িৎ চালক বলের মান কত, 0। যেই সুইচ অন করব, যেই মুহূর্তে অন করছি সেই মুহূর্তে তড়িৎ প্রবাহ মাত্রা ছিল 0, তারপরে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়তে বাড়তে ধরো এর মধ্যে তড়িৎ প্রবাহ যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার তো একবারে হয়নি, 0 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 2 হয়েছে, 0, 0.1, 0.2, 0.3 এরকম করতে করতে কত হয়েছে, 2 হয়ে গেছে। যদিও খুব তাড়াতাড়ি হয়েছে কিন্তু আলটিমেট এই 2 এ যেতে তো একটা সময় নিয়েছে, তবে ওই সময় ধরে তড়িৎ প্রবাহটা কি হয়েছে, আস্তে আস্তে বেড়েছে। যদি বাড়ে তাহলে এর মধ্যে কি হবে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, পরিবর্তন ঘটলে সে তার সৃষ্টির কারণকে কি করবে, বাধা দিবে, বাধা দেওয়ার দরুন এর মধ্যে একটা এনার্জি সঞ্চিত হয়ে যাবে। এবার এই হয়ে এর ফলে এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়ে আছে, তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছিল। এই করতে করতে দেখা গেল তড়িৎ প্রবাহটা আস্তে আস্তে বাধা অতিক্রম করতে করতে 2 অ্যাম্পিয়ারে গিয়ে পৌঁছালো, তারপরে আর তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ছেও না কমছেও না, 2 অ্যাম্পিয়ারই আছে। তাহলে এই আর বাধা দেবে, বাধা কি করে দেবে, বন্ধ করে দেবে। কারণটা কি, 2 অ্যাম্পিয়ারে যখন আছে তাহলে তড়িৎ প্রবাহ বাড়ছেও না কমছেও না, যদি না বাড়ে না কমে তাহলে চৌম্বক ফ্লাক্সের কোনো পরিবর্তন ঘটবে, যদি না ঘটে তাহলে আর তড়িৎ চালক বল আবিষ্ট হবে, তাহলে ব্যাক ইএমএফ তো তৈরি হবে না, তাহলে কি বাড়তেও বাধা দিচ্ছে না কমতেও বাধা দিচ্ছে না। কিন্তু যদি আবার এরকম হয় যেই সুইচটা অফ করে দেবো তখন কি হবে, তড়িৎ প্রবাহ কমে 0 হতে হবে, তাহলে 2 থেকে 0 যদি হয় তাহলে কি হবে, তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন ঘটবে। তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন যদি ঘটে তাহলে কি করবে, একটা তড়িৎ চালক বল আবিষ্ট হবে, এমন ভাবে হবে যাতে করে সে তার সৃষ্টির কারণকে বাধা দিতে পারে, মানে কি কমতে বাধা দিতে পারে, মানে কমতে বাধা দিতে পারে মানে
ওর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত ছিল এবার ওই শক্তির সাহায্যে কি করবে, সার্কিটটাকে চালাবে। ওই জন্য বললাম যে মোবাইল চার্জারের মধ্যে যখন সুইচ অন অফ করে দিই আমরা, ওর মধ্যে যেটুকু শক্তি ছিল সেটুকু দিয়ে চাই যে বাল্বটা যেন জ্বলুক। বুঝতে পারলে? তার মানে এ কি করবে, এ তার সৃষ্টির কারণকে বাড়লেও বাধা, যদি বাড়ে তাহলে বাড়তে বাধা দিবে, আর কমলেও কি হবে, কমতে বাধা দেবে। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে সুইচ যখন অন করব তখনও বাধা দেবে, সুইচ অফ করে দেব তখনও বাধা দেবে, কিন্তু যখন সুইচ অন করে একদম স্থির মানে প্রবাহ যাচ্ছে তখন কোনো বাধা দেবে? তাহলে আমি যদি বলি যে এটা এই ধরনের প্রবাহকে আমরা কি প্রবাহ বলি, ডিসি, তাহলে ডিসি প্রবাহতে সলিনয়েডকে কোনো বাধা দেয়? তাহলে ডিসি প্রবাহকে, তাহলে আমি বলতে পারি ডিসি প্রবাহকে প্রবাহ, আচ্ছা এটা একটা অ্যাকচুয়ালি বলা উচিত আমাদের, বলতে গেলে এভাবে বললে ভালো হয়, স্থির মানের ডিসি প্রবাহকে সাবেস কোনো বাধা ছাড়াই প্রবাহ হতে দেয়, প্রবাহ হতে দেয়। আর যদি এসি হয় বা পরিবর্তনশীল ডিসি হয় তাহলে কি করবে, তাকে বাধা দেবে। হয়েছে? তো ওই জন্য একটা কোশ্চেন এখান থেকে থাকে যে এসি তে যখন এই একে লাগানো হয়, এই সাবেসকে লাগানো হয়, তখন যখন এসি তে লাগাবো তখন কি করে বাধা দেবে, আর ডিসি তে লাগালে কোনো বাধা দেবে না। এবার সুইচ কে যদি অন করি তাহলে তড়িৎ প্রবাহ যাবে না যাবে না? সুইচ অন করলে তড়িৎ প্রবাহ যাবে। ফ্যানের সুইচ অন করলাম তারপর না ফ্যান ঘুরছে, তাহলে সুইচ অন করলে তড়িৎ প্রবাহ যাচ্ছে, মানে বাধা নেই বলে তড়িৎ প্রবাহটা যাচ্ছে। আর সুইচ অফ করে দিলে বাধা আছে বলে তড়িৎ প্রবাহ কি আছে, বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে যখন এই অবস্থা হচ্ছে তখন সুইচ অন এর মতো কাজ করছে না অফ এর মতো কাজ করছে? সুইচ অন এর মতো কাজ করছে। কেন, যে তড়িৎ প্রবাহ যাচ্ছে মানে কি সুইচটা কি অবস্থায় আছে, অন অবস্থায় আছে। যদি তড়িৎ প্রবাহ না যেত, অফ অবস্থায়। তাহলে সুইচ অন কে আমরা তো আর বাংলাতে অন বলবো না, সেটাকে বলা হয় বদ্ধ সুইচ, আর এটা হলো খোলা সুইচ। তাহলে ডিসি স্থির মানে ডিসি প্রবাহে সাবেস কার মতো কাজ করে, বদ্ধ সুইচের মতো। আর যখন এসি প্রবাহ যায় তখন কার মতো কাজ করে, খোলা সুইচের মতো। এতটুকু আমাদের ঢুকেছে? দেখো এবার এখান থেকে অঙ্ক আমরা কিভাবে করতে পারি। ধরো তোমাকে বলে দিল 1 নম্বর টাইপ, এখানে খুব বেশি টাইপের অঙ্ক হবে না আর কি। ধরো বলে দিল যে I ইকুয়ালস টু, আগে যেরকম 2 সমান লেখা থাকতো না, সেরকম এখানে I ইকুয়ালস টু দিয়ে লেখা থাকবে আর কি। I ইকুয়ালস টু 2t প্লাস 3v স্কয়ার প্লাস সামথিং, ধরো কিছু একটা ধরো 10 অ্যাম্পিয়ার t। আচ্ছা, যদি সাবেশাঙ্ক দুই হেনরি হয় তবে t ইকুয়ালস টু 2 সেকেন্ড সময়ে তড়িৎ চালক বল নির্ণয় করো। অ্যাকচুয়ালি এখানে বলা উচিত আবিষ্ট তড়িৎ চালক বল নির্ণয় করো। এবার কি করে নির্ণয় করবো বলো দেখি। আমরা কি জানি, E ইকুয়ালস টু মাইনাস এল ডিআই ডিটি। সে মাইনাস চিহ্ন রাখলে রাখতে পারি, না রাখতে পারি। এল এর ভ্যালু কত বলেছে অঙ্কতে, 2 হেনরি, তাহলে এখানে হলো 2 ডিআই ডিটি। এই ডিআই ডিটির মান কত হয় বলো দেখি, সরাসরি বলতে পারা উচিত। তাহলে 2 প্লাস 6t, আর কিছু থাকছে নেই। এটা কোন টাইমে বের করতে বলছে, ই এর মান t ইকুয়াল টু কত সেকেন্ডে, 2 সেকেন্ডে। তাহলে আমরা t এর জায়গায় 2 বসাইবো, তাহলে 2 প্লাস 6 ইনটু 2, তাহলে কত হচ্ছে মাইনাস 2, এটা হচ্ছে 12 14, তাহলে কত হচ্ছে 28 ভোল্ট।
বুঝছে? তাহলে আবিষ্ট তড়িৎ চালক বল মান এটা পেয়ে গেলাম। এটাই করো। তোমাদের নিটে একবার অঙ্ক দিয়েছিল এরকম টাইপেরই একদম সেম টু সেম। ধরো এখানে বলে দিয়েছে তোমাকে, ধরো এখানে একটা রেজিস্ট্যান্স দিয়েছে, এখানে একটা ব্যাটারি আছে, আর এখানে একটা সাবেস আছে। এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হলো এ পয়েন্ট। এই রোধের মান হচ্ছে 10 ওহম। এখানে যে কোষটা আছে তার ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। এর সাবেশাঙ্ক হচ্ছে 2 হেনরি। আর অঙ্কটাতে বলেছে ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ এন্ড বি এট টাইম টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। আচ্ছা, এখানে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে সেটা এদিক থেকে এদিকে, এবং সেই তড়িৎ প্রবাহটা হচ্ছে I ইজ ইকুয়াল টু 2t। অঙ্কটাতে বলেছে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে, টি ইকুয়ালস টু 1 সেকেন্ড সময়ে এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ বের করতে বলেছে, ভি এ বি বের করতে বলেছে। এটা হলো অঙ্ক। এটা তোমাদের এরকম অঙ্ক দিয়েছে, অনেকবার দিয়েছে, এটা একটা টাইপ বললাম আমাকে। এই অঙ্কটা করব কি করে? প্রথম কথা হলো যে তড়িৎ প্রবাহটার জন্য এখানে যে তড়িৎ চালক বল আবিষ্ট হবে সেটা আগে বের করি। সেটা যদি আমি বের করি তাহলে ই ইকুয়ালস টু, আমরা কি জানি, এল ডিআই ডিটি। যদি আমি করি তাহলে এল এর ভ্যালু কত বলা আছে 2, আর এই ডিআই ডিটি করলে কত হবে 2 হয়ে যাবে। তাহলে কত হলো 4 ভোল্ট হয়েছে। আচ্ছা, এবার আমার দেখার ব্যাপার হলো যে এখানে যে তড়িৎ চালক বল আবিষ্ট হবে সেটা একটা কার মতো কাজ করবে, ব্যাটারির মতো কাজ করবে। সে তো তড়িৎ প্রবাহ কি করবে, বাধা দেবে। যদি বাধা দেয় তাহলে তড়িৎ প্রবাহ বাধা দিতে গেলে এখানে যে ব্যাটারির মতো কাজ করে সে ব্যাটারিটার কোন দিকে পজিটিভ আর কোন দিকে নেগেটিভ আঁকবো, এটা হলো দেখার বিষয়, মেন জিনিস। তো ছবিটাকে যদি আমি রিড্র করি আবার, তাহলে এখানে দেখো এখানে একটা ব্যাটারি আঁকতে হবে। সে ব্যাটারিটার ভোল্টেজ কত, 4 ভোল্ট। এর ব্যাটারিটার ভোল্টেজ 4 ভোল্ট। সে কি করবে, তড়িৎ প্রবাহকে বাধা দেবে। তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল, এই বাম দিক থেকে ডান দিকে। তাহলে এ কি করবে, এদিক থেকে এদিকে যেতে বাধা দেবে। তাহলে এ কোন দিকে পাঠাতে যাবে, তাহলে এদিকে যদি পাঠাতে চায় তাহলে এদিকে কি দিবে, ব্যাটারির পজিটিভ, আর এদিকে কি করবে, ব্যাটারির নেগেটিভ। সেটা কত ভোল্টের, 4 ভোল্টের। এখানটা এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। হয়েছে? এখানে কত, 10 ওহম। এখানে তড়িৎ প্রবাহ মাত্রা কত, 2t। হয়েছে? এটা কত ভোল্ট, 10 ভোল্ট। হয়েছে? তোমাদের প্লাস মাইনাস দিয়ে শিখিয়েছিলাম যে কি করে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হয়। তাহলে এবার এদিক থেকে যদি এদিকে তড়িৎ প্রবাহ যায় তাহলে এদিকটাকে ধরতে হয় রোধের পজিটিভ, এটাকে ধরতে হয় রোধের নেগেটিভ। তড়িৎ প্রবাহ যদি এদিক থেকে এদিকে যায়, যদি ওদিক থেকে এদিকে আসতো তাহলে এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ। মানে বোঝাতে চাই যে পজিটিভ মানে উচ্চ বিভব, নেগেটিভ মানে নিম্ন বিভব। তাহলে আমরা ভি এ বি বের করবো, সোজা জিনিস, খুবই সোজা জিনিস। আমি এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যাব, প্রথমে যে চিহ্নটা পাবো সেটা বসাতে যাবো। তাহলে প্রথমে কোন চিহ্ন পেয়েছি, প্লাস। এখানে রোধ কত, 10 ওহমের সূত্র, আর ইন্টু আই করলে কি পাবো, বিভব প্রভেদ। তাহলে আর লিখলাম, আই এর ভ্যালু কত, 2t। তারপরে এখানে কোন চিহ্ন আছে, ব্যাটারির বড় পা মানে কি, প্লাস না মাইনাস, প্লাস। এটা কত, 10। এখানে তো আর রোধ নেই, এটা বিভব প্রভেদ সরাসরি দেওয়া আছে। এখানে ব্যাটারির বড় পা না ছোট পা, তাহলে কি হলো, প্লাস কত, 4। বি বিন্দুতে পৌঁছে গেছি। তাহলে এটাই হলো এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ। তাহলে এটা করলে কত পেয়ে যাচ্ছি, কত করলাম, গন্ডগোল করে দিলাম নাকি, ঠিক আছে, 10। তাহলে এটা কত হলো, 20t প্লাস এটা হচ্ছে 14। এবার এটা কোন টাইমে বের করতে বলেছে দেখো, 1 সেকেন্ডে। তাহলে টি এর জায়গায় কত বসাবো, 1 বসাবো। তাহলে ভি এ বি at t is equal to 1 সেকেন্ড, সেটা কত হলো, 20 into 1 plus 14। তাহলে কত হচ্ছে, 34 ভোল্ট। হয়েছে? এরকম টাইপের অঙ্ক থাকবে, যখন অঙ্ক থাকবে তাহলে এভাবে সেটাকে সলভ করতে হবে। হয়েছে? আচ্ছা, এবার তোমাদের বইয়ে বের করো 506 নাম্বার পেজ, এমসিকিউ 506, প্রত্যেকে বের করো।
এবার এমসিকিউটা দেখো কি বলেছে, এমসিকিউটা পড়ো। 506 এর 13 নম্বরটা, 13 পেজ হচ্ছে 506 পেজ ছায়া বইয়ের, সেটা হচ্ছে কত নম্বর প্রবলেম? 13 নম্বর। আচ্ছা, এখানে যেটা বলেছে, একটি কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I প্রদত্ত চিত্র অনুযায়ী প্রবর্তিত হচ্ছে, নিচের কোন লেখচিত্রটি তড়িৎ চালক বলের পরিবর্তন নির্দেশ করবে? তো আমি আঁকছি আর কি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, দুটো অক্ষ আছে, এখানে দুটো অক্ষ আছে, এটা একটা অক্ষ আর এটা একটা অক্ষ। এখানে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ পরিবর্তিত হচ্ছে এভাবে, এখানে একটা, এখান থেকে এখানে, আর এখান থেকে এখানে। এটা ভালো করে বুঝবে অঙ্কটা। আচ্ছা, এদিকে দিয়েছে আমাকে I, আর এদিকে আছে T। এখানে যেটা বলেছে, যে টাইমটা আমাকে বলেছে, একটা কালার নিলে হলো আর কি, ইয়েলো নিলে বোঝা যাবে। এখানে যেটা আছে সেটা হচ্ছে এটা একটা, আর এটা একটা টাইম। এটা হচ্ছে T/4, এটা হচ্ছে T/2, আর এইটা হচ্ছে, এই পয়েন্টটা ঠিক হচ্ছে কত, 3T/4। আচ্ছা, এবার বলেছে যে এখান থেকে আমাকে কার লেখচিত্র আঁকতে বলেছে? ইএমএফ আর টি এর লেখচিত্র আঁকতে বলেছে। 1 নম্বর অপশনটা যেটা দিয়েছে সেটা হচ্ছে দুটো অক্ষ নিয়েছে, আবার আমি পেন দিয়ে এঁকে দিচ্ছি। দুটো অক্ষ আছে, এদিকে একটা আছে, সেটা হচ্ছে, এটা হচ্ছে ইএমএফ, আর এদিকে হচ্ছে টাইম। একটা হচ্ছে এইরকম, তারপরে এখান থেকে এইটুকু 0। আচ্ছা, একটা কাজ করছি আমি, এটাকে আমি, যেটা গ্রাফ সেটাকে আমি হোয়াইট কালার দিয়ে আছে, তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে। এখান থেকে এটা, তারপরে এখান থেকে এইটুকু 0 আছে, তারপরে কি হয়েছে, এখান থেকে এইটুকু আঁকা আছে, এখানে হচ্ছে 0, এটা হচ্ছে T/4, এটা হচ্ছে T/2, এটা হচ্ছে 3T/4। এটা একটা অপশন। 2 নম্বর অপশন যেটা আছে সেটা হচ্ছে এরকম, দুটো অক্ষ, এদিকে একটা, এদিকে একটা, এদিকে ইএমএফ আর এদিকে টাইম। একটা এরকম আছে, তারপরে 0 হয়েছে, একটা এ আছে, তারপরে হয়েছে 0, তারপরে এ অবধি, তারপরে এটা আছে, তারপরে আবার হয়ে গেছে 0। এখানে বলেছে T/4, T/2 আর 3T/4। আচ্ছা, সি নম্বর অপশন কি বলেছে, এটা একটা ছোট করে দিচ্ছি। সি নম্বর অপশন কি বলেছে, মানে 3 নম্বর অপশন কি বলেছে? 3 নম্বরে যেটা অপশন আছে সেটা হচ্ছে, এটা আঁকো আমার সাথে সাথে সবাই। দুটো অক্ষ, এদিকে একটা, এদিকে একটা, এদিকে এখন ইএমএফ আছে, এটাও টাইম। কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, ওর থেকে এঁকে নাও, এটা হচ্ছে 0,
এটা টাইম, তারপরে আবার 0 হয়ে আছে, তারপরে আবার এটা টাইম দিয়েছে, তারপরে এটা হয়েছে। এটা হচ্ছে t/4, এটা হচ্ছে t/2, আর এটা হচ্ছে 3t/4। আর আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের, আমরা ভালো করে বুঝবে, এদিকে ইএমএফ, এদিকে টাইম, উপরের দিকে আছে, তারপরে 0 হয়েছে, তারপরে এখান থেকে এইটুকু আছে, তারপরে এটা আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে t/4, t/2 আর 3t/4। এটা তোমাদের AIPMT বলছে, মানে যেটা নিট আগে ছিল আর কি, নিটের আগের নাম সেটা ছিল, 2011-তে দিয়েছিল আর কি। এবার এটাকে আমরা সলভ করব, দেখবো যে এটার উত্তর কি করে বের করতে হয়, এটা ভালো করে বুঝবে, আগে বুঝে নাও তারপরে টুকবে। সেটা হলো, প্রথমে দেখো 0 থেকে t=0 থেকে t/4 অবধি তড়িৎ প্রবাহ মাত্রা বেড়েছে না কমেছে না একই আছে? বেড়েছে। তা মনে মনে ধরো এইটুকুর মান আমি ধরে নিচ্ছি I0, যদিও অঙ্কতে বলা নাই, আমরা ধরে নিচ্ছি I0। তার মানে পরিবর্তন কত হয়েছে? 0 থেকে I0 হয়েছে কতক্ষণ টাইমে? t/4 টাইমে। তার মানে এখানে যদি ই এর ভ্যালু বের করি কত থেকে টাইমের জন্য, 0 থেকে কত টাইম অবধি? t/4 অবধি, তাহলে ই এর ভ্যালু 0 পাবো কি? পাবো না। তাহলে ই এর ভ্যালু 0 হবে না, এটার ভ্যালু কি হবে? আচ্ছা 0 হবে না, কিছু একটা মান পাবো, সেটা হচ্ছে ধরো ই ইকুয়াল টু, আমি ধরো পেলাম কিছু একটা, হয়তো 5, 7, 10 কিছু একটা পেলাম, কিন্তু সে মানটা কি পরিবর্তন হবে না ধ্রুবক থাকবে? ধ্রুবক থাকবে। তাহলে যাই দেখি না কেন, এটা সরল রেখা, তো সরল রেখার প্রত্যেক জায়গাতে স্লোপ বা নতি কি আছে? ধ্রুবক আছে। তো যেহেতু ধ্রুবক আছে মানে কি আবিষ্ট তড়িৎচালক বলটা কি থাকবে? ধ্রুবক থাকবে। কিন্তু এবার কথা হলো যে এই মানটা, ই এর মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? চিহ্ন যদি বাদ দিয়ে দিই তাহলে পজিটিভ, আর চিহ্ন ধরলে নেগেটিভ। কেন? অ্যাকচুয়ালি d5/dt হবে, কিন্তু এটা পরিবর্তন তো বেড়েছে, তার মানে এখানে কোন চিহ্ন হবে? মাইনাস। এটা কতক্ষণ টাইমের জন্য? 0 থেকে t/4। তারপরে দেখো t/4 থেকে t/2 অবধি কি হয়েছে বলো দেখি? পরিবর্তন হয়েছে। তাহলে আমি যদি পরিবর্তন না হয় তাহলে ডি এ টাইম অবধি di/dt যখন করব, মানে ই ইকুয়ালস টু সামনে মাইনাস চিহ্ন দিয়ে, এখানে অ্যাকচুয়ালি এল হবে একটা, এটা এল এর গল্প বাদ দাও, তাহলে এটার মান তো 0, এটার মান 0 হলে ই এর মান কত বুঝতে পারছি? 0। কতক্ষণ টাইম অবধি? t/4 থেকে t/2 অবধি। তারপরের কেসটা যদি আমি বলি t/2 থেকে 3t/4 অবধির কথা যদি আমি বলি, তাহলে কি ঘটছে বলো দেখি? এখানে di/dt আমি যদি ই ইকুয়ালস টু বের করতে যাই মাইনাস এল di/dt, তাই তো? তাহলে ডি এর মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? আগে বেশি ছিল এখন কমে গেছে, তাহলে মানে 0 মাইনাস সামথিং মানে কি হয়ে যাবে? মাইনাস হবে। তাহলে মাইনাসের এই মাইনাস আর মাইনাসের কি হয়ে যাবে? প্লাস হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটা বুঝতে পারছি ই এর মান 0 তো হবে না, একটা ধ্রুবক মান পাবো, ধরো সেটা ধরো কে বা কে ড্যাশ কিছু একটা হলো, কিন্তু সামনে কোন চিহ্ন হবে? প্লাস চিহ্ন হবে। তাহলে এবার এখান থেকে এবার গ্রাফে যাও, তাহলে কি দেখতে পাচ্ছি? 0 থেকে t/4 অবধি মান স্থির এবং মানটা নেগেটিভ, তাহলে কোনটা মিলছে? মান স্থির এবং মানটা নেগেটিভ। তারপরে কি হয়েছে? t/4 থেকে t/2 অবধি মানটা 0, তাহলে t/4 থেকে t/2 অবধি মানটা কি আছে? 0। এখানেও 0 আছে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে, তাই তো? নেগেটিভ যেহেতু এখানেই পেয়ে গেছি, মানে উত্তর এটা হবে বুঝতে পারছি, কিন্তু আমি পরগুলো মিলিয়ে নিচ্ছি আর কি। আরেকটা কথা হলো কি, t/2 থেকে t/4 অবধি, 3t/4 অবধি যদি বলি, তাহলে মানটা কি পাচ্ছি? পজিটিভ, এবং সে টাইম অবধি ধ্রুবক আছে, তাহলে পজিটিভ এবং ধ্রুবক। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এটা, এ নম্বরটা হচ্ছে অ্যান্সার।
তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। এবার অনেক সময়তে দেখবে, অনেক অঙ্কতে অনেক সময় দেখতে পাবো আমরা পরীক্ষাতে, এই 4টা অপশন দিয়েছে ঠিক, কিন্তু এই অপশনটা দেয়নি, এটার জায়গাতে অন্য কিছু দিয়েছে আর এইটা অপশন দিয়েছে। তখন কি করবে? তখন বুঝতে পারছো যে তোমাকে হিসাব অনুযায়ী ক্যালকুলেশন যখন করেছো চিহ্ন ছাড়াই করতে বলেছে। এখানে দুটোই অপশন যেহেতু দিয়েছে, দেখো এটা আর এটার মধ্যে পার্থক্য কিছু নেই, এখানে চিহ্ন ছাড়া আছে আর ওখানে চিহ্ন ধরে আছে। তো আমাকে যদি অপশনে এরকম দেয় যে দুটো অপশন দিয়েছে, তখন যেটা অ্যাকুরেট সেটা করতে হবে চিহ্ন ধরে। কিন্তু যদি অপশন এরকম থাকে যে এটা না, এটা আদৌ আছে, তাহলে কোনটা করবো? নিজেরটা করবো। বুঝছে? আপনারা বুঝতে পেরেছো? সেটা হলো, ধরো তোমাদের এরকম একটা থাকে আর কি, এরকম একটা ধরো সলিনয়েডকে এভাবে দাঁড় করে রেখেছে মাটির উপরে, এভাবে দাঁড়িয়ে আছে, বা একটা স্প্রিং কে এভাবে দাঁড় করে রেখেছে। এবার বললাম কি, আমি এখান থেকে একটা দণ্ড চুম্বককে এখান থেকে একটা দণ্ড চুম্বককে একটা কাজ করি, এবার দণ্ড চুম্বক যার এদিকে ধরো নর্থ আর এদিকে ধরো সাউথ আছে, ঠিক আছে? এই দণ্ড চুম্বককে যদি আমি উপর দিক থেকে নিচের দিকে ছেড়ে দিই, তাহলে উপর থেকে নিচের দিকে পড়বে। যদি এটা না থাকতো, যে ত্বরণ নিয়ে নিচের দিকে পড়বে সে ত্বরণের মানটা হচ্ছে কত? অভিকর্ষীয় ত্বরণ, মানে ফ্রি ফল হবে, মানে যে ত্বরণ নিয়ে পড়বে। কিন্তু এটা যদি এখানে থাকে, তাহলে এই ত্বরণ নিয়ে পড়বে না, এর থেকে কম ত্বরণ নিয়ে পড়বে না, এর থেকে বেশি ত্বরণ নিয়ে পড়বে? এটা কোশ্চেন খুব থাকে। তোমাদের কি মনে হয় কি হবে? বেশি কেন মনে হচ্ছে আর কম কেন মনে হচ্ছে, বা সমানই কেন মনে হচ্ছে? কম কেন মনে হচ্ছে তোমার? পড়তে কি করবে? বাধা দেবে। দেখো কারণটা হচ্ছে কি, যখন এই উপর দিক থেকে নিচের দিকে নামবে, তখন এর মধ্যে চুম্বক ফ্লাক্স আস্তে আস্তে কি হবে? বাড়বে। চুম্বক ফ্লাক্স যদি বাড়ে, তাহলে এ কি করবে? এর সৃষ্টির কারণ মানে কি, উপর থেকে যে চুম্বকটা নিচের দিকে পড়ছে তাকে পড়তে কি করবে? বাধা দেবে। তাহলে পড়তে এর মধ্যে দিয়ে যখন পড়বে, তখন পড়তে বাধা দেবে, মানে কি আগে যে এ ত্বরণ নিয়ে পড়ছে এখন এ ত্বরণ নিয়ে পড়বে না, তাহলে এর থেকে কি হবে? কম ত্বরণ নিয়ে পড়বে। বুঝেছে? এটা একটা জিনিস। আর একটা জিনিস, কপারকে কি চুম্বক আকর্ষণ করে? কপারের জিনিসকে আকর্ষণ করবে? করবে না তো। তামাকে আকর্ষণ করবে? করবে না। কিন্তু কপার বা তামা মেটাল না, মানে পরিবাহী না? পরিবাহী। এবার এটা একটা ভালো মজার জিনিস হলো কি, যে যদি আমি এরকম করি যে ধরো এখানে একটা চুম্বক রেখেছি আমি, ধরো এটা একটা চুম্বক, এর এদিকে ধরো আছে নর্থ আর এদিকে ধরো আছে সাউথ, ঠিক আছে? তাহলে এখান থেকে বড় রেখাগুলো বাইরে বেরোবে, বেরিয়ে চারিদিকে যাবে আর কি, এভাবে বড় রেখাগুলো বেরোচ্ছে আর এদিকে এদিকে ঢুকছে। আমি সেটা দেখছি না কি হচ্ছে না হচ্ছে, সেটা পরে গল্প। এবার করলাম কি, যদি একটা কপারের, এবার ধরো এটা মনে মনে ভাবো এটা হয়তো চুম্বক, এর সামনে একটা ওই মেডেল গুলো হয় না, ধরো যে মেডেল গুলো গলায় ঝোলায়, ও মেডেলে ধরো একটা ইয়ে আছে কপার দিয়ে তৈরি বা সোনা দিয়ে তৈরি, ধরো সোনা দিয়ে তৈরি মেডেলটাকে এখানে ধরে আছে, হাত দিয়ে ফিরাটা ধরে আছি, তাহলে কি হবে বলো দেখি? এটা কি আকর্ষণ করবে? করবে কি? কেন? ওটা তো হচ্ছে সোনা দিয়ে তৈরি বা কপার দিয়ে তৈরি বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, একে আকর্ষণ করবে না। কিন্তু যদি আমি এরকম করি, এটাকে ধরে এভাবে যদি এর সামনে দিয়ে নিয়ে যায়, তাহলে কি হবে? এর সামনে দিয়ে যদি নিয়ে যায়, তাহলে কি ওর মধ্যে কি তৈরি হবে? এডি কারেন্ট তৈরি হবে। এডি কারেন্ট তৈরি হলে কি হবে? হয় আকর্ষণ করবে, নাহলে কি হবে? বিকর্ষণ করবে। তো যদি দুটো, এদিকে একটা মেটাল প্লেট আর এদিকে একটা চুম্বক আর এদিকে একটা চুম্বক রাখি, তাহলে একটা ঠেলবে আর একটা কি করবে? টানবে। ওই তাহলে এমনি অবস্থাতে কি হবে না? ওকে আকর্ষণ বা বিকর্ষণ করবে না। কিন্তু যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে কি হবে? আকর্ষণ বা বিকর্ষণ করবে। বুঝেছে? তাহলে আমরা যদি এরকম করি চালাকি করে, যে ধরো আমি এরকম করে বাম্পার তৈরি করতে চাইছি, যে বাম্পারটা কি হবে, গাড়ি যদি খুব জোরে যায়, একটা লিমিট রাখলাম, ওর থেকে বেশি স্পিডে গেলে গাড়িকে ব্রেক করে দেবে, ওর থেকে কম স্পিডে গেলে গাড়িকে ব্রেক করবে। তাহলে কি হবে? আমি একটা ওরকম করে তৈরি করতে পারি, যদি আমি চাই যে ওই ধরনের আমি ব্রেকিং সিস্টেম তৈরি করবো, তাহলে কি থাকবে না? বাম্পার থাকবে না, রাস্তাতে উঁচু এরকম থাকবে না, যে ওখানে যাবে না গাড়ি কি করে আটকে দেবে? গাড়ি যাবে প্রচন্ড বেগে, কিন্তু ওই জায়গাতে কি হয়ে যাবে? আটকে যাবে ওই জায়গাটা। কারণটা হলো কি, ওই জায়গা থেকে যেই যাবে তখন কি হবে? যেই এডি কারেন্ট তৈরি হবে, তাহলে কি হবে? বাধা দেবে, তাহলে কি হবে?
একদম খুব জোরে গেল দেখে আটকে যাবে, স্লো মোশনে যেরকম হয়ে যায়, হুট করে গিয়ে এবং স্লো মোশন হয়ে যাবে। এটা একটা করতে পারি। আর এখন আরেক ধরনের বাম্পার বেরিয়েছে আর কি, তোমরা ক্লাস 11 তোমাদের ছিল সারফেস টেনশন চ্যাপ্টার, নিউটোনিয়ান ফ্লুইড বলে এক ধরনের ফ্লুইড হয় আর কি। ওই ফ্লুইডের উপরে যদি তুমি দাঁড়াও, নর্মাল অবস্থায় দাঁড়াও, তাহলে ফ্লুইডটা এর মধ্যে করবে, জলের মধ্যে করবে। কিন্তু ওর উপরে যদি খুব জোরে ঘুষি মারো তাহলে দেখবে যে হাত ভেঙে যাবে, কিন্তু ওটা নড়বে না। তার মানে কি, ওটাকে যদি আমি একটা প্যাকেটের মধ্যে ভরে রাখি আর প্যাকেটটাকে যদি রাস্তাতে ফেলে রাখি, যে গাড়ি আসতে যাবে তাকে খুব স্বাভাবিকভাবে পার হতে দেবে, আর যে গাড়ি জোরে যাবে ছিটকে দিবে একদম। তো ওই ধরনের এখন এই টাইপের জিনিস কি বলছে তোমার ব্রেকিং, কি বলছে তোমার স্পিড ব্রেকার, এখন ধর মডার্ন যেগুলো রাস্তা ওগুলোতে ইউজ করা হচ্ছে। বাইরের সাইডে লিখে দিলে ম্যাক্সিমাম স্পিড এত লিখে দিয়েছে, তুমি স্পিড মানছো না, গাড়ি আমার, তেল আমার, কে আমাকে আটকায়, দেখি পুলিশ তো নাই, তাই না? আর যেই যাবে তখন কি হবে, গিয়ে ওই স্পিড ব্রেকার যদি থাকে তাহলে কি হবে, লাগারে লাফিয়ে যাবে খুব যদি উঁচু থাকে। আর যদি দেখা গেলো যে উঁচু করে রেখেছে খুব, নর্মালি স্পিডে যদি যাও তাহলে কি হবে, পার হয়ে যাবে, স্বাভাবিকভাবে পার হয়ে যাবে। আর যদি বেশি স্পিডে গেলে কি হবে, গাড়ি লাফ দিয়ে চলে যাবে, কন্ট্রোল তুলতে, তাই না? আচ্ছা, এটা জিনিস গেল। তাহলে কি বললাম, সাবেসের মধ্যে সঞ্চিত, সঞ্চিত বানান কি হয়, তালবসন আর সঞ্চিত শক্তি, শক্তির রাশিমালা, শক্তির রাশিমালা নিয়ে ওদের লিখে যা গল্প শেষ। এবার হচ্ছে কতটা পরিমাণ শক্তি সঞ্চিত হয় সেটা দেখবো। তো তোমরা যেহেতু ধারক তোমাদের হয়ে গেছে, ওটার সাথে আমি তুলনা করে পড়াচ্ছি, তাহলে সুবিধা হবে। ধারকে দেখো সঞ্চিত শক্তি তোমাদের এটা লিখিয়েছে আর কি, ডাব্লিউ ইকুয়ালস টু যদি লিখে থাকো হাফ সিভি স্কোয়ার, না হলে শিখিয়েছে হাফ কিউ স্কোয়ার বাই সি, আর না হলে হচ্ছে হাফ কিউ ভি। এই তিনটা সূত্র, কোনটা কখন কোনটা কাজে লাগবে তখন সেটা আমাদের ইউজ করতে হবে। এবার এখানেও আমাদের ধরো এটা একটা সাবেস আছে, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে আই, কোনো এক টাইমে টি টাইমে তড়িৎ প্রবাহ কত যাচ্ছে আই। তাহলে সেই মুহূর্তে যে তড়িৎ চালক বল আবিষ্ট হবে সেটা কত, এল ডিআই ডিটি, তাই তো? এবার ওই এই মুহূর্তে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এই মুহূর্তে তড়িৎ প্রবাহ পরিবর্তনের দরুন এত পরিমাণ তড়িৎ চালক বল আবিষ্ট হবে। কিন্তু এটাকে অতিক্রম করেও যদি কিছু পরিমাণ আমি আধান যা পাঠাতে পারি, তাহলে কতটা তড়িৎ চালক বল, কতটা কৃতকার্য হবে? আমরা জানি বিভব প্রভেদ ইনটু ডিকিউ। তাহলে আমি যদি এই ভ্যালুটা পুট করে দিই তাহলে কত হচ্ছে, এল চিহ্ন বাদ দিলাম আমি, এল কত হচ্ছে ডিআই ডিটি ইনটু কত ডিকিউ। আচ্ছা, এটা একটু ভালো করে দেখো, একটু মেকআপ করবো আর কি। ডিআই ডিকিউ ডিটি, এ ডিকিউ ডিটি মানে কি আবার আই, তাহলে কত পেয়ে গেলাম, এল আই ডিআই। এই এটাকে নিয়ে আসা, আই নিয়ে আসার জন্য এটা করলাম, কারণটা কি, আমাকে ইন্টিগ্রেশন করতে গেলে এখানে ডিআই যদি থাকে তাহলে এখানে কি থাকতে হবে, আই থাকতে হবে, কিউ থাকলে ইন্টিগ্রেশন করা যাবে না। তাহলে এটা হচ্ছে ডিডব্লিউ। তাহলে মোট কৃতকার্য যদি বের করতে হয় তাহলে কি করবো, ইন্টিগ্রেশন করবো। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত হলো, এল আই স্কোয়ার বাই কত 2। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত পেয়ে গেলাম, হাফ এল আই স্কোয়ার। এটা দেখো অনেকটা ওটার মতো না, প্রথমটার মতো না, হাফ সিভি স্কোয়ারের মতো না। এবার ভালো করে এখানে লক্ষ্য করে দেখো, আমি যদি বলি বল বিদ্যায়, তাহলে সূত্র কত ছিল, গতি শক্তির সূত্র হাফ এম ভি স্কোয়ার। স্থির তড়িৎ বিদ্যায় কি ছিল, হাফ সিভি স্কোয়ার। আর চৌম্বক বিদ্যায় কি পেলাম, হাফ এল আই স্কোয়ার। হয়েছে। এখানে বল বিদ্যা, এটা কোথায়, বল বিদ্যায় এটা কোথায়, স্থির তড়িৎ প্রবাহ, ইলেকট্রোস্ট্যাটিক্সে, তাই তো? ইলেকট্রোস্ট্যাটিক্স এটা হচ্ছে কোথায়, ম্যাগনেটিজম, তাই তো? বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টোটাল বলতে পারি আমরা। এবার এই এমটাকে কি বলা হয় বলছিলাম বলতে, ও দেখি বলবিদ্যা কি বলা হয় এমটাকে, ভরে আরেকটা নাম আছে জাড্য, বস্তুর ভরই হলো বস্তুর জাড্যের
পরিমাপ। জাড্ডর কাজ কি বলো দেখি? জাড্ড যার ভর বেশি হবে সে কি করবে? তার গতির বিরুদ্ধে বাধা কি দিতে পারবে? বেশি দিতে পারে। গতি মানে কি? এখানে গতিটাকে কি দিয়ে লিখছি? ভি দিয়ে। তার মানে ভিটাকে বাড়তে বা কমতে বাধা দেবে কে? এম, তাই তো? তাহলে আমি যদি বলি বল বিদ্যায় এটা হচ্ছে কি? জাড্ড। তাহলে ভর হলো বল বিদ্যার জাড্ড, তাই তো? এবার যদি আমি স্থির তড়িৎ বিদ্যায় আসি, তাহলে এ কি করবে? সিটাকে তাহলে কি বুঝতে পারছি? ভিটা কি বলতো? এখানে বেগ না বিভব প্রভেদ? তাহলে সি কি করবে? বিভব প্রভেদকে বাড়তে বা কমতে বাধা দেবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ইলেকট্রোস্ট্যাটিক্স মানে স্থির তড়িৎ বিদ্যার জাড্ড বলতে পারি। তাহলে সিটাকে আমরা কি বলবো? তাহলে সিটাকে তাহলে আমরা বলবো স্থির তড়িৎ বিদ্যার জাড্ড, তাই তো? এবার একই রকম ভাবে এর কাজ কি দেখলাম? এ কি করবে? আইটাকে বাড়তে বা কমতে বাধা দেবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা কোন বিদ্যার জাড্ড? চৌম্বক বিদ্যার জাড্ড। তাহলে এলটাকে আমরা বলতে পারি চৌম্বক বিদ্যা বলতে পারি, বা আমরা বলতে পারি তড়িৎ চুম্বকীয় আবেশের কি বলতে পারি? জাড্ড। তড়িৎ চুম্বকীয় আবেশ এর জাড্ড। এবার তোমাদের এটা শিখেছে স্যার, তোমরা যখন পড়ায় এটা, এইটুকু যখন পড়ায় তখন তোমাদের শক্তি ঘনত্ব এটা লিখেছে কি? করেনি? যদি না করে থাকে তাহলে এরপর দিন বলবে স্যারকে যে স্যার এটা করিয়ে দিতে। এখানে শক্তি ঘনত্ব কত? হাফ এপসাইলন নট ই স্কয়ার। যদি না করে থাকে তাহলে হয়তো স্যার কোন কারণে করেনি, ছুটে গেছে, বা হয়তো পরে করাবে, এটা করে দিতে বলবে। শক্তি, এটা কি বললাম? এটাকে শক্তি না, এটা কি? শক্তি ঘনত্ব। শক্তি ঘনত্বর সঙ্গে সেম মাত্রাযুক্ত একটি রাশির নাম বলো। কি? চাপ। শক্তি ঘনত্ব যত সেম মাত্রাযুক্ত একটা রাশি কি? চাপ। তাহলে এটা অনেক সময় জিজ্ঞাসা করতে পারে পরীক্ষাতে, তোমাদের নিটে বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে এর মাত্রা কার সাথে সমান? দিয়ে 4-5টা অপশন দিয়ে দিবে, একটা অপশন কি থাকবে? চাপ থাকবে। তাহলে এর একক বা মাত্রা কার সাথে সমান হবে? চাপের সাথে। চাপ এর একক বা মাত্রা কার সাথে সমান? এই শক্তি ঘনত্বের একক আর মাত্রার সাথে কি হবে? সমান হবে। হয়েছে? এবার একরকম ভাবে এখানে আমাদের শক্তি ঘনত্ব বের করতে হবে। তা যদি আমরা বের করি, যখন আমরা একটু পরে বের করব, তখন এটার ভ্যালু পাবো আগের মতোই হাফ। ওখানে ছিল এপসাইলন, তাহলে এখানে এপসাইলন তো হবে না, এখানে কি হবে? মিউ জিরো। তাহলে এখানে আসে বি স্কোয়ার আর মিউ জিরোটা আসে নিচে। এই প্রমাণটা আমরা করব পরে। এটাও কি শক্তি ঘনত্ব? তো পরীক্ষাতে এটা দিতে পারে তোমাদের, এটা দিয়ে বলতে পারে যে এর মাত্রা কত বা এর একক কত, বা এটা দিয়ে বলতে পারে এর মাত্রা কত বা এর একক কত, বা বলতে পারে এ কোন ভৌত রাশির সাথে সমমাত্রা যুক্ত। চাপের মাত্রা প্রত্যেকে জানো কত? এম এল -1 টি -2। তাহলে এর মাত্রা যদি আমি বলি, শক্তি ঘনত্বের মাত্রা, এই মাত্রা বলি বা ওটার মাত্রা বলি, তাহলে কি হবে? কার সাথে সমান হবে? এম এল -1 টি -2। এটা মনে রাখবো আমরা। হয়েছে? এটার জন্য সূত্র হচ্ছে এটা। হয়েছে? তাহলে এটা কি বললাম? ইউটা কি শক্তি না শক্তি ঘনত্ব? শক্তি ঘনত্ব। তাহলে এখানে লিখো, এটা লিখে নাও পয়েন্ট, যে সাবেশের মধ্যে সঞ্চিত শক্তি ঘনত্বের মান এটা।